I am Dr. Suman Ghosh. I am a consultant physician of Norby Super Specialty Hospital, Malda. GERD অথবা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা পোস্ট মেনোপজাল। এটা হচ্ছে একটা পেটের রোগ যেখানে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে খাওয়ার, সেই অ্যাসিডটা খাবারের সঙ্গে মিশে নিচে না যাওয়ার পরিবর্তে ওপরের দিকে আসে। তো আজকে আমরা আলোচনা করব সেই একই রোগটা, পোস্ট মেনোপজাল মহিলা, মানে যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তারপরে তাদের এই রোগটা কি করে তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তো এই পোস্ট মেনোপজাল উমেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু রোগ বেশি থাকে, যেমন হৃদরোগ, হাড়ের রোগ এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স মানে পেটের রোগ। সো আজকে আমরা এই পেটের রোগ নিয়েই আলোচনাটা করব। তো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ, এই কথাটার পুরো অর্থ হলো বাংলায় যদি বলা যায় তাহলে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড গুলো খাবারের সঙ্গে, আমরা যখন খাবার খাই সেই খাবারের সঙ্গে মিশে সেই খাবারকে পচন করার জন্য, তাদের ডাইজেশন করার জন্য এবং অ্যাবজর্পশন করার জন্য দরকার পড়ে। কিন্তু এই খাবারের সঙ্গে মিশে অ্যাসিড গুলো নিচেই যায়, পাকস্থলী থেকে নিচের দিকে, তারপরে খাদ্যনালী দিয়ে নিচে চলে যায়। কিন্তু এই বিশেষ রোগে সেই অ্যাসিডের কিছু অংশ বা পুরোটাই অ্যাসিড নিচে যাওয়ার বদলে ওপরের দিকে ওঠে, তাদেরকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এইবার এই রোগটা কি করে এই মেনোপজ মানে যাদের হয়ে গেছে যেসব মহিলাদের, তাদের কি করে এফেক্ট করে? আমরা জানি মেনোপজ মানে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়া। যখনই মেয়েদের মাসিক বন্ধ হয় তখন তাদের শরীরে অনেক হরমোনের ঘাটতি হয়, বিশেষ করে ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন যে হরমোন, সেই হরমোনের ঘাটতি হওয়ার জন্য যেটা হয় যে পাকস্থলী এবং খাদ্যনালীর মাঝখানে যে অংশ, তাদেরকে আমরা লোয়ার ইসোফেজিয়াল ইনস্ফিংক্টার বলি। সেই লোয়ার ইসোফেজিয়াল ইনস্ফিংক্টারের যে প্রেসার সেটা অটোমেটিকলি লুজ হয়, মানে সেটা একটু দুর্বল হয়ে যায়। সেই দুর্বল হয়ে যাওয়ার জন্য অ্যাসিড পাকস্থলীতে যা থাকে সেটা নিচে যাওয়ার বদলে ওপরের দিকে আসে। এটা গেল এক নম্বর। এবং পোস্ট মেনোপজাল উমানের শরীরে আরেকটা হরমোনের খুব প্রভাব পড়তে, মানে হরমোনের যে লেভেল থাকে সেটা খুব বেশি হয়ে যায়, সেটা হচ্ছে কর্টিসল। সেই কর্টিসল হরমোন বেশি থাকার জন্য অ্যাসিড প্রচুর পরিমাণে সিক্রেশন হয় পেটে, এবং পেটের চারপাশে যে মাংস এবং যে চর্বি থাকে সেই পরিমাণও বাড়ে, যার জন্য পেটের মধ্যে প্রেসারও খুব বেশি হয়। সেই প্রেসার বেশি থাকার জন্য এই অ্যাসিড যে পাকস্থলীর ওপরে চাপ দেয় বাইরে থেকে, পেটের প্রেসার বেশি থাকার জন্য পাকস্থলীর অ্যাসিড আবার ওপরের দিকে যায়। এই কিছু কারণ আছে যেখানে পোস্ট মেনোপজাল ওমেনরা মানে মহিলারা এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা বেশি হয়। এবার আমরা আসি এটার লক্ষণ কি। এটার মেনলি লক্ষণ যেগুলো হয়, যে প্রথমেই যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে হার্ট বার্ন, বিশেষ করে ইংলিশে আমরা বলি হার্ট বার্ন। হার্ট বার্ন মানে বুকের মাঝখানে একদম খুব জ্বালা পোড়া করে। পেশেন্ট এসে বলবে যে আমার বুকের মাঝখানে খুব জ্বালা পোড়া করছে, অথবা আমি কিছু খেলেই পেটটা ফেপে যাচ্ছে। অনেক সময় মুখে একটু অম্বল ঢেকুর বা টক কিছু সেন্সেশন হয়। অনেক সময় খাবার একটু খেলে মনে হচ্ছে পেট ফেপে যাচ্ছে, অথবা যেটা হয় যে রাত্রেবেলার দিকে হঠাৎ করে পেটে জ্বালা বা বুকের মাঝখানে জ্বালার জন্য ঘুম ভেঙে যাওয়া। তো এই লক্ষণগুলো এই জিআরডি তে হয়। এইবার আসি যে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি করা যাবে, চিকিৎসা কি করা যাবে এবং কি করা উচিত। আমরা অ্যাজ সাচ প্রথমেই যেটা বললাম যে পোস্ট মেনোপজাল ওমেনদের এই জিআরডি, পোস্ট মেনোপজাল ওমেনরা যেহেতু জিআরডি তে ইনভলভ হয়, সেখানে হচ্ছে কিছু হরমোনের ঘাটতি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে জীবনযাপন, লাইফস্টাইল মডিফিকেশন, যেটা খুব দরকার পোস্ট মেনোপজাল ওমেন। তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেইটা হলো খাওয়ার। তো খাদ্য খাওয়ার সবসময় অল্প করে বারে বারে খেতে হবে। একবারে প্রচুর পরিমাণে খাবার খেয়ে অনেকক্ষণ খালি পেটে থাকলাম, সেই জিনিস হলে এই জিআরডির সিমটম অনেকটাই বেশি হয়। যেটা ইংলিশে একটা কথা আছে, স্মল অ্যামাউন্ট মিল ফ্রিকুয়েন্টলি, মানে অল্প অল্প করে খাবার বারে বারে খেতে হবে। এটা গেল এক নম্বর। দুই নম্বর, যেসব খাবারগুলোই জিআরডি বাড়াতে পারে, যেরকম কফি, চা, অ্যালকোহল অথবা স্মোকিং, এই কয়েকটা জিনিস একদম টোটালি বন্ধ করতে হবে। যেসব খাবারগুলো এগুলো বাড়াতে পারে, যেরকম যেন ঝাল, তেল বা মশলাদার খাবার, এগুলো আমাদের যাদের জিআরডি তে সাফার করছে বা যাদের জিআরডি রোগ আছে তাদেরকে যতটা সম্ভব কম খেতে হবে। দুই নম্বর, প্রতিদিন রাত্রে যে খাবারটা খাবে, খাওয়ার পরে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমোতে যেতে হবে। মানে রাত্রে ঘুম এবং খাবারের মাঝখানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যেন গ্যাপ থাকে। 4 নম্বর, প্রত্যেকদিন যদি সম্ভব হয় 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা একটু হাঁটা চলা করতে হবে, সেটা সকালে হোক বা সন্ধ্যায় হোক। 5 নম্বর যেটা করতে হবে, কোনো খাবার যেগুলো যেরকম কোল্ড ড্রিঙ্কস বা গরমের দিনে কোনো ক্যান্ড জুস বা এই জাতীয় জিনিস, সিট্রাস ফুড মানে যেই সব ফলে একটু রস হয়, সেই জাতীয় ফল বা সেই জাতীয় খাবারগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। এইবার আসি যে আর কি কি করা যেতে পারে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে হরমোনের এফেক্টে এই জিনিসগুলো হয়। তো এই হরমোন কর্টিসল কমানোর মেন উপায়
উপায় হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে যে স্ট্রেসটা খুব কম নিতে হবে। মানে যে কোনো জিনিস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তা বা খুব প্রেসার যেন না নিই, কারণ এই স্ট্রেস নিলে কিন্তু পেটে অটোমেটিকলি অ্যাসিডের মাত্রা ক্ষরণ বেশি হয়, এবং যেটা হয় যে আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স এগেন সেই অসুবিধাগুলো হতে পারে। এইবার আসি যে লাস্টে যেটা হচ্ছে মেডিকেশন, ওষুধ। এবার ওষুধ বলতে জেনারেলি আমাদের পিপিআই বলতে প্রোটন পাম্প ইনহিবিটর, প্যান্টোপ্রাজল অথবা ওমিপ্রাজল, এগুলো অনেক মার্কেটে আছে অ্যাভেলেবেল। এই জাতীয় জিনিসগুলো অবশ্যই সেটা ডাক্তারের কাছে গিয়েই নিতে হবে। এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে এই অ্যাসিডের ক্ষরণ কমায় এবং সেখানে জিআরডি থেকে আরাম দেয়। 2 নম্বর যেটা হয় যে আমাদের যে খাবারগুলো খেতে হবে সেই খাবারগুলোর মধ্যে যেন মশলা, তেল এবং সিট্রাস ফুডগুলো একদমই বন্ধ থাকে, যেগুলো আমরা আগেই ডিসকাশন করলাম। যদি কেউ স্মোক করে বা অ্যালকোহল করে, সেই জিনিসগুলো থেকে টোটালি বন্ধ রাখতে হবে, সেগুলোকে টোটালি দূরে রাখতে হবে। আর কি করা যেতে পারে, এছাড়াও কিছু প্রোকাইনেটিক ওষুধ আছে যেগুলো খেলে অ্যাসিডের মাত্রাটা যেটা ওপরের দিকে উঠছে সেটা খাদ্যনালীর মুভমেন্টটা বাড়িয়ে অ্যাসিডটাকে নিচের দিকে পাঠাবে। তো এই কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে এই পোস্টমেনোপজাল উমেন বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সের যদি সেই কোনো মহিলা পোস্টমেনোপজাল উমেন সাফার করে তাকে আমরা দিতে পারি। এবার আসি এটা চিকিৎসা কেন করা দরকার। প্রথম কথা, তো চিকিৎসা কেন করা দরকার বলতে এটা মরবিডিটি এবং মর্টালিটি বলে দুটো কথা হয়। মরবিডিটি মানে যদি এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সে কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে তার যে অসুবিধাগুলো হচ্ছে, যে হার্ট বার্ন, পেট ফুলে যাচ্ছে, ইনডাইজেশনের প্রবলেম, এই সব অসুবিধা থেকে তাকে আরাম দেওয়ার মতো, অটো রিলিফ দেওয়ার মতো আমাদেরকে ওষুধ অবশ্যই দিতে হবে। এবং যেটা সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট, যে এই রোগের কমপ্লিকেশন কি হতে পারে। তো সব থেকে যেটা মেইন কমপ্লিকেশন, যেটা পোস্ট মেনোপজাল ওমেনদের হওয়ার চান্স খুব বেশি থাকে, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার, মানে খাদ্যনালীতে ক্যান্সার। এবার সেইটা যদি ক্রনিক জিআরডি থাকে, সে যদি চিকিৎসা না করে, কিছু যদি না মেনে চলে, তাহলে লাস্টে এই রোগটা থেকে আমাদের খাদ্যনালীতে ক্যান্সারও হতে পারে। 3 নম্বর যেটা হতে পারে, অনেক সময় খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে, যার জন্য রক্ত বমি হতে পারে, অথবা খাদ্যনালী ফুটো হলে পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হতে পারে এবং সেটা জীবনঘাতক বা জীবন নিয়েও টানাটানি পড়তে পারে। তো সেই জন্য এই কমপ্লিকেশন গুলো যাতে না হয়, এই সাফার মানুষ যেন না করে, তার জন্য এর চিকিৎসাটা দরকার। এবার আসি লাস্টে, যে পরবর্তী চিকিৎসার পরে কি করণীয় উচিত। চিকিৎসা চলাকালীন যদি রুগী সুস্থও হয়ে যায়, সিমটম বা বুকের জ্বালা এবং বুকে পেট ফোলা যে অসুবিধাগুলো হয় সেগুলো যদি রিলিফও হয়ে যায়, সে কিন্তু কন্টিনিউ তার লাইফস্টাইল মডিফিকেশনটা কন্টিনিউ করে যাবে। এইরকম না যে আমি সুস্থ হয়ে গেলাম, আমি ওষুধ বন্ধ করে দিলাম, আমি হাঁটাচলা বন্ধ করে দিলাম, আমি খাওয়া দাওয়া কিছু মানছি না, সেই জিনিসগুলো যেন না। তার যে লাইফস্টাইল মডিফিকেশন, প্রত্যেকদিন হাঁটাচলা করা, খাবারগুলো অল্প অল্প করে বারে বারে খাওয়া, ধূমপান বা বাকি জিনিসগুলো বন্ধ রাখা, যেসব খাবার বা যেসব ওষুধগুলো এই জিআরডি বাড়াতে পারে সেগুলোকে বন্ধ রাখা। বিশেষ করে মনে রাখবেন, পেন কিলার মানে যে কোনো ব্যথার ওষুধ কিন্তু এই জিআরডি বাড়ায়। তো সেই পেন কিলার গুলোও কিন্তু সচরাচর খাওয়া যাবে না। শরীরে যে কোনো পেন হচ্ছে, আমি দোকান থেকে ওষুধ এনে খেয়ে নিলাম, এই জিনিসগুলো যেন না হয়। তো এই জিনিসগুলো কন্টিনিউ চিকিৎসা চলার পরেও রুগীকে মেনে চলতে হবে। আর আমি যেটা বললাম যে খাওয়ার মধ্যে আর ঘুমানোর মধ্যে, বিশেষ করে রাত্রেবেলা, গ্যাপটা জেনারেলি মিনিমাম 2 ঘন্টা দিতে হবে। আর কি করতে হবে, আর যেটা জিনিস করতে হয়, যে এই সিমটম দ্বারা, এই জিনিসগুলো করেও যদি সিমটম হয় যে বুকে জ্বালা করছে, তাহলে রাত্রে ঘুমানোর সময় মাথার দিকটা একটু উঁচু করে ঘুমাতে হয়। মাথার নিচে 2-3টে বালিশ দিয়ে মাথাটাকে উঁচু করে পাটাকে নিচে রেখে সেইভাবে ঘুমাতে হয়। তো এই কিছু জিনিস থাকলো জিআরডির জন্য, যেটা হচ্ছে একটা মানুষকে তার সিমটম হলে কি কি করতে হবে, কি করা উচিত, সে যদি কিছু না করে তাহলে কি হতে পারে, এবং অবশ্যই যদি কোনো সিমটম বাড়ছে বা কোনো অসুবিধা বেশি হচ্ছে, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে অবশ্যই যাবেন এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। আমি এইটুকুনি কথা বলেই আমার আজকে এই জিআরডির ওপরের যে আলোচনা সেটা শেষ করলাম। নমস্কার।